আজকে আবার আমরা ব্যাকরণ পড়ে নেব। আর আজকে দেখো আমরা কোনটা পড়তে চলেছি। আগের দিন আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটাতে আমরা শুধু কারক এবং বিভক্তি সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, আর তার সাথে সাথে কারক কাকে বলে আর বিভক্তি কাকে বলে সেই সংজ্ঞা দুটো আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা কি পড়তে চলেছি, আজকে আমাদের নেক্সট হচ্ছে বিভক্তি। আমরা জাস্ট সংজ্ঞাটা পড়েছিলাম, আজকে আমরা বিভক্তির প্রকারভেদ জানবো। তো দেখো, বিভক্তি কিন্তু এমনিতে আমাদের দুই প্রকার, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। কিন্তু যদি কারক বিভক্তির কথা বলা হয় তাহলে কিন্তু এখানে দেখো একটা লাইন লেখা আছে যে বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা মাত্র 5টি, শূন্য, এ, কে, রে এবং তে। ঠিক আছে, কারক বিভক্তির সংখ্যা হচ্ছে মাত্র 5টি। তো এটা তোমরা একটু আন্ডারলাইন করে নিও বা একটু নোট করে নিও যে বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা মোট 5টি, শূন্য, শূন্য বিভক্তি, এ বিভক্তি, কে বিভক্তি, রে বিভক্তি এবং তে বিভক্তি। ঠিক আছে, আর তাছাড়া আমাদের বিভক্তির একদম মূল ভাগ হচ্ছে শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে জেনে নাও যে তোমাদের শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি ছাড়াও কিন্তু আরেকটা বিভক্তি আছে, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। কিন্তু এটা কিন্তু বিভক্তির আরেকটা প্রকারভেদ হিসেবে ধরা হয় না, কারণ এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, কিন্তু যখনই তোমাদেরকে প্রশ্ন করা হবে যে বিভক্তি কয় প্রকার, তখন তোমাদেরকে বলতে হবে যে বিভক্তির দুই প্রকার, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। তো শব্দ বিভক্তি কাকে বলে, ক্রিয়া বিভক্তি কাকে বলে, আর তার সাথে সাথে তির্যক বিভক্তি কাকে বলে, এই তিনটেই আমরা বুঝে নেব। তবে তার আগে অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমরা অন্য কোনো সাবজেক্টের সাজেশন চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, সেখানে আমি বিভিন্ন রকম সাবজেক্টের সাজেশন দিতে থাকি। তো চলো এবার আমরা তির্যক বিভক্তি, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তির সংজ্ঞাটা জেনে নিই। তো দেখো, প্রথমে আমাদের একটা কোয়েশ্চেন হবে বিভক্তি কয় প্রকার ও কি কি। আমরা লিখবো বিভক্তি মূলত দুই প্রকার, যথা শব্দ বিভক্তি ও ধাতু বা ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো যে ধাতু বা ক্রিয়া বিভক্তি। প্রথমে আমি তোমাদেরকে তির্যক বিভক্তি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করি। দেখো, তির্যক বিভক্তি কোনো প্রকারভেদ নয়, মানে এটা কিন্তু শব্দের সঙ্গে মানে শব্দের প্রকারভেদ নয়। তির্যক বিভক্তিটা কি জিনিস আমি এখানে লিখেছি, দেখো, সংস্কৃত ব্যাকরণ অনুসারে, বাংলা ব্যাকরণ নয় কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুসারে এই বিভক্তি প্রধানত অধিকরণ কারকের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু বাংলায় সমস্ত কারকে এই বিভক্তি যুক্ত হতে পারে। তাই এই বিভক্তিকে তির্যকভাবে পদগুলিকে উন্নীত করে, তাই এর নাম তির্যক বিভক্তি। ভালো করে বোঝো ব্যাপারটা। আমরা যখন সংস্কৃত ব্যাকরণ পড়তাম, মানে ধরো যারা ক্লাস 7-8 সংস্কৃত পড়েছে তারা জানো যে কারকের ওখানে অধিকরণ কারকে সবসময় এ বিভক্তি হতো, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। বাংলা ব্যাকরণে সব জায়গাতেই এ বিভক্তি হয়। যে কোনো বাক্যে যদি ধরো কর্তার সাথে বা ক্রিয়ার সাথে এর কথাটা যুক্ত থাকে তাহলে সেটা তো বিভক্তি হয়ে যাবে, তাই না? তো সংস্কৃত ব্যাকরণ আর বাংলা ব্যাকরণ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সংস্কৃত ব্যাকরণে কিন্তু এ বিভক্তি শুধুমাত্র অধিকরণ কারকের সাথে হয়, কিন্তু বাংলা ব্যাকরণে কিন্তু এ বিভক্তি সবসময় সব কিছুর সাথে ইউজ হতে পারে। তো এটা যেহেতু একটা তির্যকভাবে সব কিছুকে উন্নীত করছে, পদগুলিকে উন্নীত করছে, সম্পর্কিত করছে আর কি, একটা পদের সাথে আর একটা পদের তির্যকভাবে একটা সম্পর্ক নির্ণয় করছে, তাই জন্য এটাকে আমরা তির্যক বিভক্তি বলবো। তাহলে আশা করছি তোমরা এর সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আর যেহেতু এটা সংস্কৃত ব্যাকরণে অধিক ব্যবহৃত হয় সেই জন্য আমরা এটাকে বিভক্তির একটা প্রকারভেদ হিসেবে ধরি না। তাই জন্য আমাদের যখনই জিজ্ঞাসা করা হবে বিভক্তি কয় প্রকার, তখনই আমরা বলি বিভক্তি মূলত দুই প্রকার, যেটা শব্দ বিভক্তি ও ধাতু বা ক্রিয়া বিভক্তি। তো এবার আমরা শব্দ বিভক্তি কাকে বলে সেটা জেনে নেব। দেখো, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এবং সমার্থক শব্দ এরকম ধরনের কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্য পদবাচ্য করে তোলে, বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে ও ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ সর্বনাম অথবা বিশেষ স্থানীয় কোনো পদের কারক সম্পর্ক নির্ণয় করে, তাদের বলা হয় শব্দ বিভক্তি। তো এখানে কি বলা হয়েছে দেখো, ধরো কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যাই থাকুক না কেন, সেটা ধরো কোনো মানে অনেকগুলো বাক্য অনেকগুলো শব্দ পরপর আছে, ঠিক আছে, অনেকগুলো শব্দ পরপর আছে, কিন্তু সেগুলো একে অপরের সাথে সম্পর্কিত নেই, মানে সেগুলো সাজানো নেই। তো যখন দেখবে এমন একটা বর্ণ আসছে বা বর্ণ সমষ্টি আসছে যেটা ওই পদগুলোকে একসঙ্গে যুক্ত করে নিজেদের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করছে, বা ওই পদগুলোকে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য সর্বনাম যা খুশির সাথে সেগুলোকে সম্পর্ক নির্ণয় করে দিচ্ছে, তাহলে সেটাকে শব্দ বিভক্তি বলা হয়। ধরো একটা উদাহরণ হিসেবে বললাম, সে মাঠে খেলে। ঠিক আছে, তো এখানে দেখো সে মাঠে খেলছে, তাহলে সে সাথে তো শূন্য বিভক্তি যুক্ত আছে, তাই না? আর মাঠে খেলছে মানে কোথায় খেলছে, মাঠে খেলছে। তো দেখো এখানে যদি মাঠের সাথে এ কথাটা যুক্ত না থাকতো তাহলে কি হতো, সে মাঠ খেলে, তাই না? সে মাঠ খেলে, এরকম কি কোনো কথা হতে পারে? হতে পারে না। কিন্তু যখন মাঠের সাথে আমরা এ কথাটা যুক্ত করছি, সে মাঠে খেলে, তাহলে এখানে এ যখন যুক্ত হচ্ছে মাঠের সাথে তখন আমাদের এটা কি হচ্ছে, শব্দ বিভক্তি হয়ে যাচ্ছে। এখানে মাঠে হচ্ছে, এখানে সে শূন্য বিভক্তি, মাঠ যুক্ত এ বিভক্তি প্রযোজ্য। ঠিক আছে, তো আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, যদি
যে যদি অনেকগুলো শব্দ পরপর থাকে কিন্তু যদি তাদের মধ্যে কোনো মানে না হয়, মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, যেরকম ধরো যদি এখানে থাকতো সে মাঠ খেলে, এই শব্দগুলো পরপর ছিল, এদের মধ্যে কি কোনো সম্পর্ক তৈরি হচ্ছিল না। কিন্তু যখন একটা বর্ণ এসে এই মাঠের সাথে যুক্ত হয়ে গেল, মানে মাঠের সাথে যখন এ যুক্ত হয়ে গেল, তখন কি হলো, এক ক্রিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। খেলে, সে মাঠ খেলে, তাহলে এই খেলেটার কথাটা তো কোনো মিনিং ছিল না। যখনই আমরা মাঠের সাথে এ যুক্ত করলাম, মাঠে খেলে, তার মানে কি সে কোথায় খেলে সে তার একটা আনসার পাওয়া যাচ্ছে। তাহলে যখনই ক্রিয়াপদের সাথে বা বিশেষের সাথে বা সর্বনামের সাথে যাই থাকুক না কেন তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে এই একটা শব্দ, তখনই আমরা সেই শব্দটাকে মানে সেই বর্ণটাকে শব্দ বিভক্তি বলবো। যখনই একটা বর্ণ এসে অনেকগুলো পদের মধ্যে নিজেদের সম্পর্ক স্থাপন করে দেবে, তখনই সেই বর্ণটাকে আমরা শব্দ বিভক্তি বলবো। বুঝতে পেরেছো? আর এখানে সংজ্ঞাটা আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, এরকমভাবে সংজ্ঞা লিখলে তোমাদেরকে কেউ নাম্বার কাটতে পারবে না। তো এবার আমরা দেখে নেবো ক্রিয়া বিভক্তি কাকে বলে। এরপর ক্রিয়া বিভক্তিতে আমরা কি দেখবো, দেখো যখন এখানে লেখা আছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কাল বা পুরুষানুসারে ধাতুর পর যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। তো দেখো, ধরো কোনো রকম কাল বা পুরুষানুসারে ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করবে। কেউ ধরো চলিত ভাষায় কথা বলছে, আমি ওখানে গিয়েছিলাম, তো ওখানে গিয়েছিলামের সাথে ছিলাম কথাটা যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ছিলাম কথাটা যুক্ত হয়েছে, এটা যদি আমরা কাল বা পুরুষানুসারে উল্টে দিই তাহলে কি হবে, এই যে ছিলাম শব্দটা, এই 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 বর্ণ বা বর্ণ সমষ্টিটাই কিন্তু অনেক রকমভাবে ব্যবহৃত হতে পারে, কাল বা পুরুষানুসারে যুক্ত হবে, তাই তো? তো দেখো, যদি আমরা অতীতকালে ব্যবহার করি তাহলে কি হবে, আমি ওখানে গিয়েছিলাম, ছিলাম যখনই আমরা যোগ করছি তখনই সেটা অতীতকাল হয়ে যাচ্ছে। যদি আমি বর্তমান কাল ব্যবহার করি তাহলে ওখানে কি হবে, আমি সেখানে গিয়েছি, তাহলে ছিলাম থেকে সেখানে ছি হয়ে গেছে। তাহলে তারপরে যদি আমরা ভবিষ্যতে উল্লেখ করি তাহলে সেখানে আর ছিলাম বা ছির কোনো উল্লেখই থাকবে না, সেখানে হয়ে যাবে কি আমি সেখানে যাব। তাহলে কি এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো কাল বা পুরুষানুসারে পরিবর্তন হয়ে ধাতুর পর যুক্ত হচ্ছে আর সেখানে ক্রিয়াপদ গঠন করছে। যাব, গিয়েছিলাম, গিয়েছি, এগুলো তো এক একটা ক্রিয়াপদ, কিন্তু এর যে আমি ছিলাম, যাব, এগুলো যে আমি যুক্ত করছি সেগুলো তো কাল বা পুরুষানুসারে পরিবর্তিত হয়ে তারপরে ধাতুর সাথে যুক্ত হচ্ছে আর নতুন নতুন ক্রিয়াপদ গঠন করছে। তাহলে সেইগুলোকে আমরা ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলবো। ঠিক যেগুলো মানে ক্রিয়ার সাথে যুক্ত হবে এবং কাল বা পুরুষ অনুসারে যুক্ত হবে, অতীতকালে একরকম হবে, বর্তমানকালে একরকম হবে, ভবিষ্যৎকালে একরকম হবে। ঠিক যেগুলো কাল অনুসারে, টেন্স অনুসারে, ইংলিশে যেটা তোমরা টেন্স ভাবো, পাস্ট প্রেজেন্ট ফিউচার, তো ঠিক সেইভাবে যখন কাল অনুসারে ক্রিয়া বিভক্তি যুক্ত হবে, ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হবে তখন সেটাকে আমরা ক্রিয়া বিভক্তি বলবো। ধরো বর্তমানে যদি আমি বলি আমি যাই, তাহলে সেখানে হর্ষই বিভক্তি যুক্ত হচ্ছে। কিন্তু যদি আমরা অতীতে বলি তাহলে বলতে হবে আমি গিয়েছিলাম, তাহলে সেখানে লাম বিভক্তি যুক্ত হচ্ছে, তাই না? আবার যদি বলা হয় যে আমি যাব বা আমি তাহলে এটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে যখন দেখবে, মানে বর্তমানে সাধারণত হর্ষ এবং এ বিভক্তি প্রযোজ্য হয়, যেমন আমি যাই, সে বলে, এগুলো সব বর্তমানকাল, তাই না? সে বলে, বল যুক্ত এ, মানে এটা হচ্ছে আমাদের এ বিভক্তি। আবার আমি যাই, এটা হচ্ছে হর্ষই বিভক্তি, তাহলে এগুলো সব বর্তমান বোঝাচ্ছে, তাহলে এগুলো এক একটা ক্রিয়া বিভক্তি। আবার অতীতে যদি লাম, লে, ইলাম, ইলে এগুলো প্রযোজ্য হয়, যেরকম আমি চললাম বা আমি চলিলাম, তাহলে এখানে চললাম এটার সাথে চল ধাতুর সাথে যদি আমরা লাম যোগ করি তাহলে চললাম হয়, তাহলে এটা একটা ক্রিয়া বিভক্তি, এটা অতীতকাল বোঝাচ্ছে। আবার যদি চলিলাম হয় তাহলে এটা চল যুক্ত ইলাম হবে, তাহলে এটার সাথে ইলাম যুক্ত হচ্ছে। তুমি বললে, তুমি বলিলে, এরকমভাবে আমরা ক্রিয়াপদের সঙ্গে বিভক্তি যুক্ত করে সেটাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি করতে পারি। এটা তাহলে বুঝতে পারলে তারপরে আমরা নির্দেশকে যাব। নির্দেশকটা একদম সহজ একটা জিনিস, এটাকে একদমই টাফ ভাবার কোনো দরকার নেই। আমরা নির্দেশক সবসময় ব্যবহার করে থাকি, আমাদের দৈনন্দিন চলতি কথার মধ্যে আমরা নির্দেশক ব্যবহার করে থাকি, আর সেটা আমরা জানতেও পারি না। ধরো আমরা আমাদের মাকে বলবো আমাকে একটা জামা দাও, এই যে আমরা ব্যবহার করলাম একটা, এই টাটাই হচ্ছে নির্দেশক। আর আমরা এরকম টাটি, খানাখানি, গোলাগুলি, রাই সব বলতেই থাকি, ঠিক যেরকম ইংলিশে আমরা পয়েন্ট করি কোনো একটা দিয়ে, দি, তারপরে মানে যখনই আমরা দিয়ে কোনো কিছু নির্দেশ করি তখনই সেটা নির্দেশক হয়ে যায়। মানে ধরো
মানে ধরো আমরা যখনই কিছু একটা নির্দেশ করি, ওই ছেলেটি বল খেলছে, মানে আমরা একটা ছেলেকে নির্দেশ করছি, তখনই আমাদের দি ইউজ করা হয়। তার মানে কি আমরা সেটাকে নির্দেশ করার জন্য, আমরা তো বলছি না যে একজন ছেলে ফুটবল খেলছে, তাহলে আমরা বলতাম এ বয় ইজ প্লেইং ফুটবল। কিন্তু যখনই আমরা বলবো যে একটা ছেলে ফুটবল খেলছে, তখন মানে একজন ছেলে ওই ছেলেটিই ফুটবল খেলছে, তাহলে আমরা কি বোঝাবো, দি বয় ইজ প্লেইং ফুটবল। যখনই আমরা কোনো কিছু নির্দেশ করতে চাই তখনই আমাদের দি ব্যবহৃত হয়। ঠিক এই দি এর কাজটাই আমাদের বাংলা ব্যাকরণে কারা করে, টি টা খানা খানি গুলা গুলি রা, এইগুলো হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের নির্দেশক। ইংলিশে যাদের জন্য আমাদেরকে দি ইউজ করতে হয়, বা দি বা দা ইউজ করতে হয়। তো আমরা এই যে কথার মধ্যে আমরা সবসময় যে টাটি টু টুকু টুকুন, আমাকে একটুখানি ভাত দাও আমরা বলি না, তো এই যে একটুকু ভাত দাও, এই যে টুকু কথাটা আমরা ব্যবহার করছি, এইটাই হচ্ছে নির্দেশক। মানে এগুলো আমরা কথার শেষে সবসময় ব্যবহার করে থাকি। তো এগুলো তোমাদেরকে আলাদা করে বোঝার কিছুই নেই, নির্দেশকের কোনো টাফ কোনো বিষয় না। যখনই দেখবে যে এবার তোমাদেরকে একটু বোঝার বিষয় আছে যে কোন নির্দেশকটা কোথায় ব্যবহৃত হবে। তো দেখো, টা আর টি, এই দুটো নির্দেশক কোথায় ব্যবহৃত হবে, যখন দেখবে কারো সম্মান বোঝানো হচ্ছে, আদর বোঝানো হচ্ছে, স্নেহ বোঝানো হচ্ছে, এইসব ভাব প্রকাশে টি ব্যবহার করা হয়। ভালো করে এগুলো নোট করে নাও। সম্মান, আদর, স্নেহ এইগুলো বোঝানোর ক্ষেত্রে সবসময় টি ব্যবহার করা হয়। ঠিক আছে, যেরকম ধরো ক্লাসের নতুন ছেলেটি খুব মেধাবী। আবার যখন দেখবে যে অবজ্ঞা বা তুচ্ছার্থে ব্যবহার করা হচ্ছে, মানে কাউকে একদম হেয় করে বলা হচ্ছে, ছেলেটা চুরি করেছে, সেখানেও আমরা টা ব্যবহার করছি, টি ব্যবহার করছি। লোকটি খুব বদমেজাজি বা লোকটা খুব বদমেজাজি, টি টা দুটো একই অর্থ বহন করে। তুমি যেভাবে যেখানে খুশি ব্যবহার করতে পারো। আর এগুলো কোথায় আলাদাভাবে ব্যবহার করা হয় সেগুলো না বোঝার কিছুই নেই, কারণ আমরা সবাই বাঙালি, আর আমরা সবাই প্রতিদিন কথার মাঝখানে নির্দেশক ব্যবহার করে থাকি। তাই আমাদের এই নির্দেশক ব্যবহার করাতে, মানে নির্দেশকটা যে আসলে কি জিনিস আর কোথায় কিরকম ভাবে কোন নির্দেশকটা ব্যবহার করা উচিত, সেটা আমাদের থেকে বেশি ভালো মনে আর কেউ জানে না। তো সেই জন্য এটা নিয়ে আলাদা করে বলার আর কিছুই নেই। তোমরা তোমাদের যে ব্যাকরণ বইটা তোমাদের কাছে আছে, সেখানে তোমরা নির্দেশক একটু বিস্তারিতভাবে পড়ে নিও। এটা আমাদের আলাদাভাবে বোঝার কিছুই নেই, শুধু নির্দেশকের যে সংজ্ঞাটা সেটা আমি তোমাদেরকে ভালোভাবে লিখে দিচ্ছি। তো দেখো, নির্দেশকের যে সংজ্ঞাটা আমি এখানে লিখে নিয়েছি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের শেষে বা কোনো কোনো ক্ষেত্রে আগে বসে শব্দটিকে নির্দিষ্ট, সীমিত, বিশেষিত বা দতিত করে, কখনো কখনো আবার বচন নির্ধারণ করে, তাকে নির্দেশক বলে। তো এখানে আমরা প্রথমে বলেছি যে শব্দের শেষে বসে সেটাকে নির্দিষ্ট করে, টি টা খানা খানে গুলি গোলা রা। ঠিক আছে, তো এইগুলো যে আমরা এই নির্দেশকগুলো শব্দের শেষে বসে সেটাকে সেই শব্দটাকে নির্দিষ্ট করে। কিন্তু এখানে আমি আবার বলেছি যে কখনো কখনো আবার বচন নির্ধারণ করে, মানে কি, যে সেই যে শব্দটা সেটা কোন বচন, সেটা বহু বচন নাকি এক বচন, সেটাও কিন্তু নির্ধারণ করে। কি করে নির্ধারণ করে, এখানে একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখায়। ধরো একটি বই, তুমি কাউকে বলছো একটি বই দাও, তাহলে সেখানে এই টি এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে বইটা এখানে বহু বচন নয়, কারণ সেটা একটি বই আছে, তার মানে কি এটা এক বচন। আবার যদি আমরা বলি অনেকগুলো বই নিয়ে এসো, তাহলে কি গুলো শব্দটা এখানে, এই যে গুলোটা আমরা বলছি, তার মানে কি এটা বইটা তখন বহু বচন হয়ে যাচ্ছে, অনেকগুলো বই, সেগুলো কিন্তু একের বেশি, তাই জন্য সেটা বহু বচন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা টি এবং গুলো, এই যে এই ধরনের নির্দেশকগুলো থেকে সবসময় আমরা শব্দের বচনও নির্ধারণ করতে পারছি। আর এখানে যে বলেছি আমি যে শব্দের শেষে বসে, আবার কোনো কোনো ক্ষেত্রে আগেও বসে, তো আগে বসে এরকম নির্দেশকের উদাহরণ কি তোমরা কখনো বলে ফেলেছো, মানে কখনো কি বলেছো, একটু ভালো করে মনে করে দেখো। যখন বাড়িতে লুচি ভাজা হয় তখন তোমরা মায়ের কাছে অনেক সময় গিয়ে বলো আমাকে খান পাঁচেক লুচি দাও, যখন কিন্তু তোমরা নির্দেশকটাকে আগেই ব্যবহার করে থাকো। মানে কি রকম হয়, সেখানে আমাদের বলা উচিত যে আমাকে 5 খান লুচি দাও, কিন্তু সেটা আমরা বলি না, আমরা তো বাঙালি, আমাদেরকে তো ভালোভাবে উপমা দিয়ে সেটাকে ব্যবহার করতে হবে, তাই না? তো সেখানে আমরা কিরকম বলে থাকি, আগেকার মানে আগেকারের বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখবে এই ধরনের কথা খুব ব্যবহার করে থাকে, খান পাঁচেক লুচি দাও, ওখানে খান 10 ছেলে খেলা করছে। আগেকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তার আগেকার দিনের মানুষরা কিন্তু খুব এই ধরনের কথা ব্যবহার করতেন, মানে নির্দেশকটাকে শব্দের পরে বসানোর বদলে শব্দের আগে বসাতেন। তো আশা করছি আমি বোঝাতে পারলাম যে নির্দেশক কখন শব্দের আগে বসে, কখন শব্দের পরে বসে, এবং কখন আমাদের বচন নির্ধারণ করতে সাহায্য করে। তো নির্দেশক পর্যন্ত আজকের ভিডিও থাকছে। আমরা নেক্সট ভিডিওতে আবার পরে আমাদের যে টপিক আছে সেটা আমরা ভালো করে বুঝে নেবো। আর তোমরা তোমাদের যে ব্যাকরণ বইটা তোমাদের কাছে আছে সেখান থেকে একটুখানি নির্দেশকটা পড়ে নিও। আমি তো নির্দেশকের কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের আর দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর এখানে কোথায় কোনটা আগে হতে পারে, আর 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 হচ্ছে আর 3টে নির্দেশক আছে, গাছ, গাছা, গাছি।
এইগুলো সাধারণত লাঠি, চুল এইগুলোর ক্ষেত্রে আর কি বেশি ব্যবহৃত হয়। যেরকম লাঠি গাছা কাঁধে তুলে নিল, মানে কি লাঠির যে একটা গোছ আছে, আমরা যেটা বলি আর কি গোছ, তো সেই গোছটাকে এখানে গাছা বা গাছ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই ধরনের নির্দেশকগুলো তোমরা একটু পড়ে নিও, তো দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর নেক্সট পার্টে আমরা অনুসর্গ কি সেটা জানবো। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটা একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিই। আর ভিডিওটা থেকে যদি তোমরা এতটুকুও উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি আদৌ তোমাদেরকে ব্যাকরণটা বোঝাতে পারছি কিনা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।